রচনা ব্যানার্জি, এত বছর ধরে তুমি ওনাকে ডিরেকশন দিচ্ছ, সামলাচ্ছ, তোমার কাকে সামলাতে বেশি কষ্ট হয়, তোমার বিবাহিত স্ত্রী নাকি ফ্লোরে রচনা ব্যানার্জি? এইডস এর সাথে লড়াই, বুলাদির সাথে সবাই। মানে এখনকার যারা জেনারেশন তারা তো শুভদীপ দাসের দুষ্টুমিগুলো দেখে। দিদি নাম্বার ওয়ানের ডাইরেক্টরে ভাবা ও দুষ্টু হওয়া কি মিরাক্কেলে তোমার এক্সে বার্কার এক বোম, এটা একটু বলো না, মানে সেখানে চলে আসা সেই ডাইরেক্ট। সেই সময় দেখি ফোন আসছে, আমি বললাম হ্যালো, বলছি আমি দেব বলছি। তারপর শুটগুলো বলছে, তোমার দেখা হয়েছে। আমার বাড়িতে প্রজাপতি অনেকটা শুটিং ওর বাড়িতেই হয়েছে। তো ইয়েস, বিউটিফুল ফ্যামিলি, মেয়ে ছেলে বউ সব সব খুব ছেলে কোথায়? আরেকটা ছেলে, এই ছেলে কোথায় বললে? পাশের বাড়ির ছেলেটা আমার নয় গো। পসিবিলিটা তো বলা উচিত ছিল না। মানে এখন মনে হয় যে কাজ তো থাকবেই সারা জীবন, মানুষগুলো তো থাকবে না। তো সেই সময় একদিন ফোন করে যে মেয়েকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। 8 দিন মতো হসপিটালে ছিল। বিশ্বাস করবে না, আমি কিন্তু ফ্লাইটের টিকিট কেটে আসতে পারিনি। আমাকে বাবা হিসাবে মানতেই পারিনি 1 বছর। মানুষদের কেমন? শান্তনু ঠেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। নমস্কার এন্ড ওয়েলকাম টু শান্তনু ঠেক, এবং এই শান্তনু ঠেক যেখানে চেনা মুখের অচেনা কথা হয়। আর আজকে আমার গেস্ট, আপনি থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোন মানুষটা রয়েছে। আজ অনেক কিছুর হয়ে যাবে ফাঁস, তার কারণ আজকে আমার গেস্ট ওয়ান অ্যান্ড অনলি শুভদীপ দাস। নমস্কার সবাইকে, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তো শান্তনু ঠেকে যখন এসছি, আজকে কিন্তু আমি রেখে ঢেকে কথা বলতে পারি। বলো কি জানতে চাও? অনেক কিছু জানতে চাই আজকে, অনেক কিছু আমি শুনতেও চাই, অনেকেই জানতে চায়। শুভদীপ দা, 19 বছর ধরে তুমি তোমার কলম চালাচ্ছ, ডিরেকশনেও তুমি তোমার মতো করে দিচ্ছ, কিন্তু এই 19 বছরের জার্নিটা একটু আমি জানতে চাইবো। তবে তারও আগে আমি যেটুকু জানি সেটা আমি বলি যে বলো। কম্পিউটার টিচার ছিলেন প্রায় 5 বছর, 5 বছরের বেশি অলমোস্ট। তারপরে কি করে এই একদম জোন চেঞ্জ করে তুমি এই স্ক্রিপ্টিং এ চলে আসলে? সেটা হচ্ছে, যখন তুমি জানো আমি যে 5 বছর কম্পিউটার টিচার ছিলাম, গল্পটা হচ্ছে আমি প্রায় আড়াই বছর দুটো স্কুলের কম্পিউটার টিচার ছিলাম। একটা হচ্ছে বনগা, বাপরে, একদম বাংলাদেশের বর্ডার আর কি। সেখানে যেরকম হয় সপ্তাহে 6 দিন যেতে হতো। বিরাট কষ্ট করেছি একটা সময়, বিরাট চাপ ছিল তখন। সিঙ্গেল লাইন বনগায়, বিরাট ঠাসা ভিড়। তো একদিন হঠাৎ মনে হলো না, এই চাকরিটা শিফট করি, অত দূর আর পোষাচ্ছে না, শরীরে দিচ্ছে না আর কি। তারপর আমি আরো একবার অ্যাপ্লাই করি আর একটা স্কুলে, এবং সেখানে পান্ডুয়া শশীভূষণ সাহা স্কুল আছে, আচ্ছা, উচ্চ মাধ্যমিক সরকারি স্কুল। সেইখানে আমি কম্পিউটার টিচার হিসেবে জয়েন করি। সেখানেও প্রায় আড়াই বছর চাকরি করেছি আর কি। সৌরভ এর সাথে একটা কথা বলি যে আমি বা আমরা অনেকেই তোমাকে কি করে চিনেছি, তোমার কি করে ফ্যান হয়েছি বলি যে আমাদের না মিরাক্কেলে তোমার এক্সে বার্কার এক বোম, ওরে বাপরে বাপ, তুমি, আমরা ওয়েট করে থাকতাম যে কখন তুমি আসবে, একটা জোকস বলবে, এবং আমাদের হাসতে হাসতে পেটের খিল ধরে যেত। এটা একটু বলো না, মানে সেখানে চলে আসা সেই ডাইরেক্ট। মানে সেটা হচ্ছে, ধরো আমি যখন 2005 মনে হয় আমি চাকরিটা ছাড়ি, আচ্ছা, স্কুলের চাকরিটা ছাড়ার পরে আমি বাড়িতেই বসেছিলাম। মা বলছে যে কি হলো, চাকরিটা ছেড়ে দিলি, এত হুইমজিক্যাল কেন তুই লাইফে? হ্যাঁ, এদিকে বাবা মা রিটায়ার করেছে দুজনেই। তো কি করব, হঠাৎ একদিন দেখি যে মিরাকেল 1 হচ্ছে সেই সময়। এবার আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি তখন টিভিও দেখতাম না। আমি সারাদিন পাহাড়ে, আমি খুব ট্রেকিং করতাম আর কি, খুব পাহাড়ে টাহাড়ে ঘুরে বেড়াতাম, আর আড্ডা ছাড়া আমি বাঁচতেই পারতাম না। ঠিক আছে, বন্ধু বান্ধবের খুব লিমিটেড কজন বন্ধু ছিল, সেই আড্ডা ছাড়া বাঁচতে পারতাম না। তো আমার ভাইয়ের তখন বিয়ে হয়ে গেছিল, ভাইয়ের ওয়াইফ মিরাকেল দেখতো, মিরাকেল সিজন 1। তো সে একদিন খেতে খেতে একসাথে ডিনার করছি, বলছে যে দাদা ভাই এত ভালো কথা বলে, এত মজা করে, তো দাদা ভাই এখানে যাচ্ছে না কেন? সেই কিন্তু ওই অনলাইনে ইয়েটা করে আর কি, অ্যাপ্লাইটা করে আর কি। তো আমি অডিশন দিতে যাই, অডিশনে বলে যোগ বলো। আমি বলছি যোগ বলবো মানে?
আমি তো কোনোদিন জোক বলিনি। বলে এখানে তো জোক বলতে হয়। আমি বলছি না, জোক বলতে পারবো না, কিন্তু কিছু নিজের কথা বলতে পারি আর কি। তো নিজের কথা বলে, বলো কিরকম নিজের কথা বলবে। তো অডিশনে আমি একটা দারুণ জিনিস বলেছিলাম যে সেই সময় বুলাদি খুব হিট ছিল, হ্যাঁ মানে 1097। এবং সেখানে মানে সরকারে আমি তখন ওনাদেরকে বলছিলাম যে সরকারের কিরকম কন্ট্রাডিকশন, আমাদের সবকিছু লাইফেই কন্ট্রাডিকশন। কিরকম? আমি বলছি, দেখুন সারা বিশ্ব এডস এর বিরুদ্ধে লড়ছে, ইন্ডিয়াও লড়ছে, তার সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারও লড়ছে। ঠিক। তো সেইখানে ট্যাগলাইনটা কি ইউজ করেছে ভাবুন, এডস এর সাথে লড়াই। বলছে হ্যাঁ কারেক্ট তো, হ্যাঁ এডস এর সাথে লড়াই। তার পরের লাইনে বলছে বুলাদির সাথে সবাই। মানে তারা না আমার দিকে, যারা অডিশন নিচ্ছিলেন তারা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইলো, বলে আর কিছু বলার আছে তোমার? আমি বলছি হ্যাঁ এরকম মানে ইনস্ট্যান্ট আমি বলে যেতেই পারি। হ্যাঁ বলে ঠিক আছে তুমি বাইরে ওয়েট করো। ঠিক আছে। তো বাইরে আমাকে ওয়েট করানো হলো। হ্যাঁ তারপর আমাকে বললো যে তোমাকে স্ক্রিপ্ট টিমে জয়েন করতে চাই, ওকে। জয়েন করলে ভালো হয় আর কি, আমরা এটাই তোমাকে অফার দিচ্ছি। আমি বলছি একদম না, আমি ট্যাক্সি করে এসেছি, অনেকগুলো টাকা গেছে, টিভিতে একবার আমি মুখ দেখাবো, তারপর যা কিছু করুন আউট করে দিন, এই করে দিন। তো ওরা লাস্ট মানে 25 জন ক্যান্ডিডেট হিসাবে আমি জয়েন করি আর কি টিমে। আচ্ছা তারপর তো টেলিকাস্ট হয় এবং সবাই জানতো শুভদীপ আউট হয়ে যাবে, ভালো পারফরমার না, ওর হাতটা ভালো চলে, ঠিক আছে, ও তো স্ক্রিপ্ট টিমে পরে ঢুকেই যাবে। ঠিক। তো সেখান থেকে কিভাবে হয়ে গেছে একের পর এক এপিসোডে, আমি না জাস্ট আমি নিজে এখন ভাবি, আমি ক্যামেরার সামনে ভীষণ শাই, তুমি নিজেও আমাকে অনেক অনুষ্ঠানে দেখেছো, আমার মুখের থেকে কলম বেশি চলে, কারেক্ট। আমি ভীষণ চুপচাপ থাকা একটা ছেলে। তো আমি এখন যদি মানে পুরোনো দিনে ফিরে যাই, আমি ভাবি কি করে করেছি এটা। মানে আমি আসতাম জাস্ট একটা কানে শুনতাম ব্যাকস্টেজ থেকে মির্দা বলছে উত্তরপাড়া থেকে প্লিজ ওয়েলকাম শুভদীপ দাস। আমি আসতাম, আমার চারপাশটা পুরো একটা অন্ধকার থাকতো, আমি কিছু জানতাম না, আমি খালি দেখতাম একটা লাইট সামনে জ্বলছে, আর আমি আমার মনের আনন্দে, আমি কোনোদিন রিহার্সাল করিনি কিছু না, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আজকে ধরো এই একটা মজার লাইন তোমায় বললাম, সেই লাইনটা আমি যদি রিহার্স করি, আমি নেক্সট টাইম আমি নিজে মজাটা পাবো না, তো আমি তোমাকে কি করে মজা দেবো। তো আমার ওখানে স্টেজে গিয়ে ইনস্ট্যান্ট যেটা মনে হতো আমি সেটাই বলতাম। বাহ। অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে আমার কোনো স্ক্রিপ্ট নেই, আমি ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কিছু একটা বলি। এরকম একটা জিনিস ঘটেছিল যে সেই সময় মিরাক্কেল, তখন আমার আমি রানার আপ হই, সবাই জানে সেটা। তারপর মিরাক্কেল 3 যখন হচ্ছে, তো আমাকে ফাইনালে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে ওকে ইনভাইট করেছিল। তো সেইখানে জাজ ছিলেন হচ্ছে পরান্দা, হ্যাঁ, যে আমার খুব কাছের মানুষ, আমাকে ভীষণ ভালোবাসেন, আমি পরান্দাকে ভীষণ শ্রদ্ধা করি। পরান্দা ছিলেন, সিলেকাদি ছিল, আর যতদূর আমার মনে আছে রনিদা ছিল মনে হয়। আচ্ছা। বাট এই দুজনের কথা মনে আছে, অনেক বছর আগের কথা। তো তো আমি পারফর্ম করেছিলাম যে এই যে এত মাস ধরে 6-7 মাস ধরে মিরাক্কেল চলছে, মিরাক্কেল সিজন 3, তো এই 3 জন জাজ বসে আছেন, এই 3টে চেয়ারের ফিলিংস কি? কি ফিলিংস? এই যে পরান্দা বসে আছে, হ্যাঁ, পরান্দার চেয়ারটা কি ভাবছে এই 6 মাস ধরে? কি ভাবছে? সিলেকাদি যে বসে আছে এই 6 মাস, তার ফিলিংসটা কি? সে যা পারফর্ম আমি 5 মিনিট অন্ধের মতো বলে গেছি খালি। পরে শুনেছিলাম ডিরেক্টর তখন রাজদা ছিল, ফ্রন্ট ক্যামেরা এত হেসেছে, ক্যামেরা কিছু শট নড়েছে, কেঁপেছে, এবং রাজদা বকাবকিও করেছে, কিন্তু হয় না, মানে সেটা আবার চ্যানেলে প্রোমো হয়েছে, কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল সেই সময়। কেন জানি না সেই পারফরমেন্সটা টেলিকাস্ট হয়নি। আচ্ছা, এটা রহস্য থেকে গেছে আমার কাছে। না, হতেই পারে, এখন আমি যেহেতু চ্যানেলে কাজ করি, আমি জানি যে অনেক কিছু লায়াবিলিটিস থাকে, অনেক কিছু জিনিস থাকে, তো সেই সময় অ্যাজ এ পারফর্মার আমার খুব কষ্ট হয়েছিল। আচ্ছা, আমার না খুব জানতে ইচ্ছে করছে, মানে আমি কি এমন চেয়ার গুলো ভাবলো, আর কি মানে ওটা ইনস্ট্যান্ট বলা তো, নানা রকমের আমি বলেছিলাম তাদের ফিলিংস। এই যে আমি যে এই সোফাটায় বসে আছি, এই সোফাটা তো আমাকে ফিল করছে, আমি যে সোফাটায় বসে আছি, আমি যেমন সোফাটা ফিল করছি যে খুব সুন্দর একটা গদিওয়ালা দারুণ সোফা তুমি আজকে শান্তনু আমায় দিয়েছে, প্রোভাইড করেছে, সোফাও তো ফিল করছে শুভদীপ বলে একটা ছেলে কিভাবে বসে আছে। তাদের আমরা ছোটবেলায় রচনা লিখতাম না, যে একটা নদীর আত্মকথা, তো ধরে নাও এই 3টে মিরাক্কেলের চেয়ারের আত্মকথা বলেছিলাম, 3 চেয়ার্স ফর মিরাক্কেল।
সেখানে শ্রীলেখা দিদিও ছিল। এই রচনার কথা বললে বলে আমার মনে পড়ে গেল আর কি, রচনা তুমি তো ছোটবেলায় রচনা লিখতে, আর বড় হয়ে তো এখন রচনা দিকেই অনেক ভাবে তুমি কারণ লাস্ট ডিরেকশন দিচ্ছ। মানে লাস্ট 8 বছর ধরে আমি পর্ব পরিচালনা করি আর কি, দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ানের তুমি অভিজিৎদার ডিরেকশন। হ্যাঁ। আমাকে অভিজিৎদাই দায়িত্ব দিয়েছে লাস্ট 8 বছর। আগে আমি ওই প্রোগ্রামের কন্টেন্ট করতাম, ঠিক, এখনো কন্টেন্টও করি প্লাস পর্ব পরিচালনা করি। ঠিক। এই যে এত বছর ধরে তুমি একটাই শো ডিরেকশন দিয়ে যাচ্ছ, আমাদের অনেকেরই মানে হয় যে একই কাজ প্রত্যেক দিন করতে একটা বোরনেস চলে আসে, তোমার লাগে না? আমার কখনো লাগে না, কোনো কাজেই লাগে না। তার কারণ আমি তোমায় বলি, আমরা যে সেক্টরে কাজ করি বা যে কেউ যে সেক্টরে কাজ করে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সেই দিনটাই আমার শেষ দিন যদি না আমি আমার 200% দিতে পারি। তার কারণ আমার পিছনে লাইনে অনেকে রয়েছে। সুতরাং আমাদের কিন্তু প্রত্যেকটা দিন অগ্নি পরীক্ষা হিসাবে দেখা উচিত, ভালোবেসে আমি কাজটা করা উচিত। এর মধ্যে কোনো মানে একই কাজ মনে হয়নি আমার কোনোদিন। কারণ তুমি মানে এটা আমি গর্ব করে বলছি না, এটা আমার ছোটবেলার প্র্যাকটিস। আমার ডেডিকেশন লেভেল অন্যরকম, এবং আমি ভীষণ পাংচুয়াল। 8টায় কল টাইম মানে আমি এই 19 বছর ধরে 8টা বাজতে 15তে ঢুকে যাব। এরকম হয়েছে স্টুডিওয়ে তখনও কেউই আসেনি, আমি কিন্তু ঢুকে গেছি। কারণ এটা আমার প্র্যাকটিস ছোটবেলায়। আমি যদি বেড়াতে যাই, এটা আমার বন্ধু বান্ধব বাবা মারা বলতো এটা তোর প্যানিক। আমি যদি বেড়াতে যাই, ট্রেন যদি হাওড়া স্টেশনে 10টায় থামে, আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন 0.5 ঘন্টার ডিস্টেন্স, আমি সকাল 6টায়ও বেরিয়ে যাই। হ্যাঁ, এটা আমার প্র্যাকটিস। কারণ আমি সবসময় আমি আগে গিয়ে ওই জায়গাটাকে পুরোটা কন্ট্রোলে নিয়ে নেবো। এটা আমার ছোটবেলার প্র্যাকটিস। সুতরাং আমি যে এখন লিখছি, মানে দিনের পর দিন লিখি, অনেক ড্রাফট হয় সিনেমায়, আমার কোনো কিছুতে মনে হয় না একঘেয়েমি এসেছে। আমার প্রত্যেকটা লাইন লিখতে গেলে, প্রত্যেকটা মুহূর্ত ডিরেকশন দিতে গেলে, প্রত্যেকটা মুহূর্ত কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমার মনে হয় আজকেই এই কাজটা আমি প্রথম করছি এবং ভালোবেসে করছি। বাহ। আচ্ছা শুভদীপ দা, আমরা দীর্ঘদিন ধরে এই এক শো দেখছি। আমার তো শুধু নয়, আমাদের মতো এরকম প্রচুর পরিবারের মানুষ যারা তোমার শো একটা টনিক হয়ে গেছে, যে টনিক তুমি প্রত্যেক দিন নিয়মিত ভাবে আমাদেরকে দিচ্ছ এবং বাড়ির প্রত্যেকে সেটা দেখে আনন্দ পাচ্ছে। রচনা ব্যানার্জি, এত বছর ধরে তুমি ওনাকে ডিরেকশন দিচ্ছ, সামলাচ্ছ, তোমার কাকে সামলাতে বেশি কষ্ট হয়, বা একটু মনে হয় যে একটু বেশি টাফ, তোমার বিবাহিত স্ত্রী নাকি ফ্লোরে রচনা ব্যানার্জি? তোমার প্রশ্নের মধ্যে একটা ছোট্ট ধরিয়ে দিই যে আমার শো নয়, এটা জি বাংলার শো। বেশ। এবং আমাদের একটা হিউজ টিম আছে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেক দিন লড়াই করে যাই শোটাকে বড় করার, ভালো করার, ঠিক, এবং দর্শকদের যাতে মনে থাকে। তো সেই অনুযায়ী আমরা একটা প্রায় দিনে 14 ঘন্টা আমরা রচনাদির সাথে থাকি, দিদির সাথে থাকি। দিদি খুবই ফ্রেন্ডলি। ওটাও তো আমার একটা সেকেন্ড সংসার, মানে বলতে পারো ফার্স্ট সংসার, কারণ দিনের 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা আমি ওখানে থাকি। তো ওই সংসারটায় আমার কন্ট্রোলে, আমি জানি আমাকে কি কাজ, আমার কি দায়িত্ব, আমি পুরোটা আমি জানি। হ্যাঁ, আমি চোখ বন্ধ করে জানি কি করতে হবে, কিভাবে কন্ট্রোল করতে হবে। কিন্তু তার সত্ত্বেও দিদি পুরোটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? আর আমি মিলের মধ্যে অমিল বলছি। আর আমার সংসারে, মানে সেকেন্ড সংসার, যেখানে আমার বউ আর একটা ছোট্ট মেয়ে আছে, সেই সংসারে আমি কিচ্ছুটি জানি না। সেখানেও বউ কন্ট্রোল করে পুরোটা সংসারের। আমি কিচ্ছুটি জানি না। আমি সকালবেলায় বেরিয়ে পড়ি আর গভীর রাতে বাড়ি ঢুকি। এর মধ্যে আবার একটা দুর্ধর্ষ কি বলবো ডিফারেন্স আছে। যেমন দিদি খুব পাংচুয়াল, সবাই জানে। রচনা ব্যানার্জি মানে একদম ঘড়ি ধরে কাজ। আচ্ছা। হ্যাঁ, এবং সেই জন্য আর দিনে আমাদের 4টে করে এপিসোড করতে হয়। তো দিদি প্রত্যেকটা মুহূর্তে, ধরো টেকনিক্যাল ফল্ট হচ্ছে, আমাদের কোনো ভুল হচ্ছে বা আমরা একটু টাইম ওয়েস্ট করছি, দিদি প্রত্যেকটা মুহূর্তে বলে, শুভদীপ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজ অব্দি আমার 16 বছর বিয়ে হয়েছে, বউ কোনোদিন বলেনি তাড়াতাড়ি করো। এই হাসির পেছনে না, টু গুড শুভদীপ দা। আমি এই মজার ছলেই আমরা প্রত্যেকটা যে কটা সিনেমাতে তুমি কলম ধরেছো এখনো অবধি, সত্যি কথা বলতে তুমি নিজেই বললে যে এতদিন ধরে স্ক্রিপ্ট করছো, এত সিনেমার ড্রাফট হয়, একটা কোনো সিনেমা
তোমার কলমে হয়নি যেটা দেখে আমরা মজা পাইনি বা হেসে উঠিনি, কিংবা পাঞ্চ লাইন খুঁজে পাইনি এমন হয়নি, সবকিছুর মধ্যে আছে। সৌরভদা, আমি একটু জানতে চাইবো, এই দিকটা তো আসবো, তবে তার আগে আমি জানি যে স্ক্রিপ্ট লেখার তোমার কি কোনো সময় আছে? মানে আমি অনেককে দেখেছি যারা বলে যে আমি বাইরে গিয়ে স্ক্রিপ্ট লিখি, বাড়ির বাইরে থেকে কয়েকদিন স্ক্রিপ্টটা লিখতে পারি, শান্ত মেজাজে করতে পারি। তোমার কি আমি অত কাব্যিক নয়, আমি ভীষণ সাদামাটা একটা ছেলে, আচ্ছা, ভীষণ মাটির কাছাকাছি একটা ছেলে। আমার ওইসব আসে না, আমার ওইগুলো ভাবিও না। এরকম হয়েছে, আমি তোমায় একটা বলি গল্প, মানে অতনুদা, অভিজিৎ দা, দেব, কিরে স্ক্রিপ্টটা কতদূর? আমি বেমালুম বলে দিয়েছি ফার্স্ট হাফ শেষ। আচ্ছা, আমার তখন কিন্তু দুটো সিনও লেখা হয়নি, ফার্স্ট সিনটা লিখে বসে আছি, লিখতেই ইচ্ছা করছে না, এত ল্যাদ খাচ্ছে। দেখো আমি জানি মানে মানুষের ঘুম পায়, হ্যাঁ, আমার লেখা পায়, হ্যাঁ, লেখা পেলে লিখবো, না হলে বস লিখবো না। আমি বহু মিথ্যে কথা বলেছি যে আমার ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমার 3-4 দিন, কেন 1 সপ্তাহ, 8-9 দিন আমি শুয়ে রয়েছে। আমার ওয়াইফ বলছে, কি গো লেখার জন্য তুমি বাড়িতে বসে আছো, একটাও তো ল্যাপটপ তো খোলোই নি। দূর, লেখা আসছেই না। কিন্তু যেদিন আমি লেখাটা আসে, যেটা আমার, যখন আমার লেখা পায়, সেটা আমার গভীর রাতেও হয়, তখন আমার ল্যাপটপ খুলে লিখতেও ইচ্ছা করে না। আমি একটু আরামপ্রিয় মানুষ, আমি না মোবাইলে পয়েন্টার্স গুলো নোট করে রাখি। এবার পরের দিন সকালে যখন আমি বসবো, কারোর ক্ষমতা নেই আমাকে ওই ঘর থেকে বার করবে, স্নান করাবে, খাওয়াবে, আমি সব ভুলে যাই যখন আমার লেখা পায়। এরকম হয়েছে, আমি টানা 2-3 দিন টানা লিখে গেছি, নক করে খালি ওই স্ন্যাক্স দিয়ে গেছে। কারণ আমি তখন না, আমার তখন মনের আনন্দে, এবং সবচেয়ে বড় কথা, এই যে তুমি পাঞ্চ লাইনের কথা বলছো, আমি তো নিজে পারফর্মার, আমি না ভীষণ পারফর্ম করে লিখি। আচ্ছা, যখন লিখি ভীষণ পারফর্ম করে লিখি। আর আমি কিরকম আমি বলছি, আর আমি ক্যারেক্টারটা জানতে চাই যে সে কে অ্যাক্টিং করবে। আজকে ধরো মিঠুনদা অ্যাক্টিং করবে, আমি মিঠুনদার মতো ডায়লগ লিখবো। আজকে পরানদা অ্যাক্টিং করবে, আমি পরানদার মতো লিখবো। আমি জানি খরাসদা আছে, আমাকে আর কিছু চাই না, অম্বরীশ আছে, কিছু চাই না, হ্যাঁ, আমি ঢুকে গেছি, কিভাবে কি করতে হবে আমি জানি। তো আমি যখন লিখি না, আমি পারফর্ম করি, মানে আমি লেখার পর আমি সেটা পারফর্ম করি, মানে পড়তে পড়তে পারফর্ম করি। এরকমও হয়েছে, তলা থেকে মেয়ে ছুটে এসে বলছে, বাবা পাগল হয়ে গেছে, হাসছে একা একা ঘরে, কারণ আমি লিখছি আর পড়ছি আর হাসছি। আবার এরকম হয়েছে, বিশ্বাস করবে না, যখন টনিকের প্রজাপতির ইমোশনাল সিন আমি পড়ছি, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। এবং এটার সাক্ষী অতনুদা, অভিজিৎ দা, দেব, যারা যারা আমার স্ক্রিপ্ট শোনে, আমি সবাই বলে আমি নাকি স্ক্রিপ্টটা খুব ভালো পড়ি, কিন্তু খুব ফাস্ট পড়ি, কিন্তু ভালো পড়ি। সবাই বলে এটা, যে ও খুব মানে হৃদয় দিয়ে পড়ে আর কি, কারণ আমি ওই এনাক্টমেন্ট করে পড়ি। তো এরকম হয়েছে বহু, মানে প্রজাপতি গল্পই যদি বলি বা টনিকের গল্পই যদি বলি, আমি যখন ক্লাইম্যাক্স সিন পড়ি, তখন আমার গলা কাঁপে, আমি কাঁদি, চোখ দিয়ে জল পড়ে, পুরো নিস্তব্ধ হয়ে যায় সেই সময় পরিবেশটা। আর যখন হাসির সিন আসে, সবাই ও করে আসে, আমিও হেসে ফেলি। বাহ, অসাধারণ! মানে তুমি পুরো চরিত্রটা, আমি চরিত্রে ঢুকে যাই। সেই জন্য আমি যখন মানে শুটিং হয়, সাধারণত দেখবে ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটাররা শুটিং এ খুব কম থাকে। প্রত্যেকটা ছবিতে, যেখানে যেখানে আউটডোর কি ইনডোর, প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা সময় আমি থাকি। হ্যাঁ, আমরা তো সেই ছবিও দেখেছি। আমি তাদের সাথে রিহার্সাল করি, আমি সেই সময় থাকি। অনেক সময় মানে আমি অবাক হয়ে যাই, শুভদীপ দাস তো নগণ্য একটা ছেলে, কিছুই নয়। মিঠুনদা, দেব, এরা কত বড়, মানে পরানদা, খরাসদা, এরা মানে গুলে খেয়েছে সমস্ত কিছু। এত ভালোভাবে মানে আমি এরকম মানে পাইনি, মানে আমি ভাবতেই পারি না। ধর একটা সিন মানে আমি পড়ে শোনালাম যে এই সিন, তারপর এরকম হয়েছে, দেব মানে করে এসছে, পারফর্মটা করে এসছে, সিনটা ওভার হয়েছে, এসে পাশে এসে বলছে, কিরে তুই যেটা লিখেছিস ঠিকভাবে বলতে পেরেছি তো? এটাই হচ্ছে মহত্ব, এটাই হচ্ছে ভালো মানুষের। মানে মিঠুনদাকে দেখেছি সেম, মানে আমার এটাই আমার কাছে বড় পাওনা। বাহ, খুব। এবং সবকটা সিনেমা যদি ধরি, টনিক, প্রধান, প্রজাপতি, এখন প্রজাপতি 2, তাহলে হিসেব দাঁড়ালো 4টে। মানে 4টে সিনেমার সাথে তোমার ওই দেবের সাথে প্রচন্ড ভালো। তাহলে আমার দেবের এটা নিয়ে 5 নম্বর সিনেমা দেবের সাথে। তার আগে 2013 সালে একটা সিনেমা আমি ডায়লগ লিখেছিলাম, সেটা হচ্ছে খোকা 420। সেই সময় থেকে দেবের সাথে আমার পরিচয়। খোকা 420 এর ডায়লগ তোমার লেখা? বাহ, এটা অনেকেই জানে না, তখন অনেক পুরনো, 2013 সাল।
আমি তখন মানে নন ফিকশনের স্ক্রিপ্ট লিখি, কন্টেন্ট করি আর কি সব। তখন বিভিন্ন খোকা channel-এ। চালুচিস। তখন খোকা 420-এর অফার আমার কাছে আসে, খোকা 420টা আমি লিখি, এবং দেবের সাথে সেই প্রথম পরিচয়, সেটারও একটা দারুণ ইনসিডেন্ট আছে, তাই মানে অদ্ভুত ইনসিডেন্ট। মানে আমার লাইফে না এমন মানে এমন এমন ঘটনা ঘটেছে সেই সময়গুলোতে বা পরেও, হুম হুম। আমি নিজেই মানে হাসি যে কি করে হয়েছে। যেমন তো ধরো সেই সময় আমি বিভিন্ন চ্যানেলের, আমি তখন ফ্রিল্যান্সিং কাজ করতাম, হুম। এখন যেমন জি এর সাথে আছি, আমি তখন ফ্রিল্যান্সিং করতাম বিভিন্ন চ্যানেলে। তো সেই সময় আমি স্টার জলসারও করেছি, ইটিভিরও করেছি, হুম। সমস্ত। তো শুটিং তখন কি কিরকম, এখন যেরকম কি প্রত্যেকদিনই প্রায় কাজ, তখন ফ্রিল্যান্সারদের তুমি জানো, তুমি ঠিক। ফ্রিল্যান্স করো, যে যেদিন কাজ, প্রত্যেক দিন হ্যাঁ, কাজ নয়। তো ঠিক। যেদিন কাজ নেই, নয় আমি পাহাড়ে, নয় আমি জঙ্গলে, আর নয় আমি বন্ধুদের ঠেকে। এরকম 3জন আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। আচ্ছা। তো একদিন কাজ নেই, শুটিং নেই, 3জনের সাথে বসে আছি। আর শুভদীপকে তুমি এতদিন ধরে দেখেছো, ঠিক। শুভদীপ এমন একটা ছেলে যার পিয়ার নেই, কিন্তু যাদের পিয়ার থাকে না তাদের বিয়ার থাকে। দুটো করে বিয়ার থাকে, যাদের পিয়ার থাকে না তাদের দুটো করে বিয়ার থাকে। সেই আমরা বিয়ার নিয়ে 3জন বসে আছি, আর সেই সময় ওই 3জনের সাথে বসা মানে মানে ওই আমরা 3জনই কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বাদ বাকি বাবা। রসাতলে যাক পৃথিবী। তখন একটা লাইফটা অন্যরকম ছিল। সেই সময় দেখি ফোন আসছে। তখন তার একটু আগে বলি যে আমার সেই সময় স্ক্রিপ্টটা আমি লিখে ফেলেছি। আচ্ছা তখন ডিরেক্টর হিসাবে ছিল হচ্ছে সুজিত মণ্ডল। আচ্ছা। আমি শুনি যে কোনো একটা কারণে সুজিত মণ্ডল অফ হয়, কিন্তু স্ক্রিপ্টটা তো আমার লেখা। আমি বললাম যা, এত কষ্ট করে 2 মাস ধরে স্ক্রিপ্টটা লিখলাম, এরপর যদি আমাকে অফ করে দেয়, আবার কেউ অন্য লেখে, তখন তো আমি ওটা আমার প্রথম, সেটাও খুব মন মন খারাপ, তার উপরে এই সঙ্গ বিয়ার। হ্যাঁ, তো দেখি ফোন আসছে, ফোন আসছে। আর ওই সময় আননোন নাম্বার থেকে ফোন কেন আমি ধরবো? ঠিক, এটা অন্য মুহূর্ত। বউয়ের ফোন আমি ধরি না, আননোন নাম্বারের ফোন কেন আমি ধরবো? ঠিক আছে। তো রাতটা কাটলো, পরের দিন সকালে না, এটা তো কাজের ফোন হতে পারে, দেখি কি। হুম। আমি পরের দিন রিং ব্যাক করলাম, বলছে, আমি বললাম হ্যালো, বলছে আমি দেব বলছি। আমি বলছি কোন দেব? আমি তাহলে বলি কি আমি মহাদেব? কখনো ভোর কাটেনি আমার। ও পাশ থেকে বলছে আমি দেব বলছি। আমি বলছি ইয়ার কি মেরে বলি, আমার তো ইনস্ট্যান্ট বেরোয়। আমি বলছি হ্যাঁ বলো, আমি মহাদেব বলছি। কোনো রকমে বললাম। আমি তারপর সে দেব বলছে কালকে এতবার ফোন করলাম। আমি বলছি আমি কি করে জানবো? হ্যাঁ, বলছে খোকা 420টা স্ক্রিপ্টটা তুই কন্টিনিউ করবি, আমার বাড়ি চলে আয়। তখন বাহ। সাউথ সিটিতে থাকতো। তারপরে দিন 15 থেকে 17 প্রত্যেকদিন আমি সাউথ সিটিতে দেবের সাথে বসি, স্ক্রিপ্ট নিয়ে। স্ক্রিপ্ট লক হয়। এবং আমার এত ভালো লেগেছিল ওই প্রথম দেবের সাথে পরিচয়, এবং আমি ভাবতে পারি না যে ওই রকম একটা মানুষ হতে পারে। মানে মনে হচ্ছে একজন নিজের কেউ একজন কথা বলছে, নিজের কারুর সাথে আমি থাকছি আর কি। তো সেই সময় আরো একটা জিনিস আমাকে খুব নাড়া দিয়েছিল দেবের একটা। দেব বলছে যে শুভদীপ, এখানে এখন তোর কি কাজ? আমি বলছি তখন এবিপি আনন্দের একটা শুট ছিল আমার। আমি বলছি ওটা দিন 5 পর শুটটা হবে। বলে আমার সাথে তোকে যেতে হবে। আমি বলছি কোথায়? বলছে হায়দ্রাবাদ। 2 দিন থাকবি, তুই তো স্ক্রিপ্টটা লিখেছিস, 2 দিন তুই আমার সাথে থাকবি, আমি তারপরে আমার দায়িত্ব তোকে ফিরিয়ে দেওয়া ওই এবিপির আনন্দের শুটিং এর আগে। তো দেবের জোড়াজুড়িতে আমাকে হায়দ্রাবাদে যাওয়া হয়, এবং 3 দিন আমি ওখানে থাকি, শুট দেখি, মানে স্ক্রিপ্টে আরো কিছু যা যা ইয়া। তারপর ওই থেকে দেবের সাথে আমার পরিচয়। এবং আরো একটা জিনিস, আমি 2013 সালে যখন খোকা 420টা রিলিজ হয়, এটা তো 2012-র গল্প যখন আমরা স্ক্রিপ্ট করছি। 2013 সালে যখন খোকা 420টা রিলিজ হয়, আমি তখন বাংলাদেশে 1 বছর ধরে, আচ্ছা বাংলাদেশে একটা বাংলাদেশি আইডলের কাজ নিয়ে আমি ওখানে ছিলাম 1 আচ্ছা। বছর। যেদিন রিলিজ হয় তার আগের দিন দেব আমাকে ফোন করে যে কালকে প্রিমিয়ার শো আছে, তুই কোথায় আসবি? তো আমি বলছি, আমি তো বাংলাদেশে। আমি নিজে টিকিট কেটে চলে আসি, কারণ তখন তো একটা নতুন একটা excitement। হ্যাঁ, তোমার আমি প্রথম আসি, ছবি। ওখানে প্রিমিয়ার শো অ্যাটেন্ড করি, করে রাত্রিরে বাড়ি যাই না, রাত্রিরে আমি এয়ারপোর্টে থাকি, পরের ফ্লাইটে, সকালের ফ্লাইটে ওখানে গিয়ে আমার কাজে জয়েন করি, কারণ পরের দিনই শুট ছিল। মাই গুডনেস। মানে তখন ওটা আমার কাছে মানে অনেক কিছু, যে দেব আমাকে বলছে প্রিমিয়ার শোতে আয়, ঠিক। হ্যাঁ অসাধারণ স্ক্রিপ্ট লিখেছিস, ডায়লগ দারুণ হয়েছে, তোর সাথে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা থাকলো। তারপর প্রায় 7 বছর পর 2020 টনিক। অসাধারণ। আমি দেবদার কথা যখন আসলো, আমি জাস্ট মানে তুমি তো, আমরা তো মেগাস্টার দেবকে দেখি,
তুমি মানুষ দেবকে দেখেছো বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে, কখনো শুটিং ফ্লোরে, কখনো ক্যামেরার পেছনে। মানুষ দেব কেমন? কোনো তুলনাই হয় না, হ্যাঁ, মানে অসাধারণ। ওই রকম একটা ভালো মানুষ আমি খুব কম দেখেছি, এত ভালো এবং এত বাচ্চা। মানে সব থেকে বড় কথা ভীষণ, মানে আমরাও ভীষণ না চাইল্ডিশ, আমিও খুব, মানে আমার 51 বছর হ্যাঁ। বয়স, কিন্তু আমি ভাবি এখনো আমার 22-23, ওই সময়টাতে আমি আছি। আমি সারাক্ষণ মজা করতে ভালোবাসি। দেব হচ্ছে সেম, মানে সারাক্ষণ পিছনে লাগছে, সবার পিছনে লাগছে। এই যে একটা তো দেখো, এটা তো একটা টাফ, মানে শুটিং ধরো 16 ঘন্টা 18 ঘন্টা, ঠিক। প্রত্যেকেরই মানে একটা শারীরিক পরিশ্রম, কিন্তু একটা মুহূর্ত আমরা সেই কষ্টটা ফিলই করি না যদি পরানদা, খরাসদা, দেব, মিঠুনদা এরা থাকে, কারণ এরা সারাক্ষণ মাতিয়ে রাখছে। আর ভীষণ তোমার ভালো সময় একবারও তোমাকে হয়তো নক করবে না, যখন বিপদ আসবে কোনো তোমার খারাপ সময়, দেব সব সময় আছে। আরে বাস, দেব মানে তো দেব, দেব মানে দেব। অসাধারণ। আমি তোমার সাথে দেবদার কথা হয় তো? প্রায়ই কথা হয় আমাদের, নানা রকমের মানে গল্প নিয়ে কথা হয়, বা এই যে আমরা যে বছরে একটা করে ছবি করি, সারা বছর ধরে তো আমরা ইনভলভ থাকি, প্রত্যেক মুহূর্তেই কথা হয় দেবের সাথে। তাই? কারণ দেব প্রচন্ড ভালো কন্টেন্টের সাজেশন দেয়, আচ্ছা, অসম্ভব ভালো। এবং আমি ধরো একরকম ভাবে ভেবে লিখেছি, ও কিন্তু বলবে সৌদীপ এইটা তো তুই ভালো করেছিস, কিন্তু তুই আমি একটা তোকে সাজেশন দিচ্ছি, এই যে সাজেশনটা দেবে না, কি আবাদ সাজেশন। বাহ, মানে তোমার সাথে তো খুব আমার সাথে দারুণ। খুব, মানে আমাকে, আমি খুবই ভালোবাসি দেবকে, দেবও হয়তো আমাকে খুবই পছন্দ করে। তুমি প্রমাণ দিতে পারবে? কি প্রমাণ দেবে এটা? না, আমি চাই যাতে তুমি এখন দেবদাকে ফোন করো, দেখি যদি তোমার সাথে ভালো সম্পর্ক সত্যি থাকে। হ্যাঁ, মানে আমি এখন ফোন করব, হ্যাঁ, যদি না ধরে তার মানে আমার ভালো সম্পর্ক নেই। না ওরকম না, ওরকম না। ও বিশাল অনেক রকম কাজে ব্যস্ত থাকতে পারে, কিন্তু সেই সময় সুদীপ দা, তোমার ফোন আমার মনে হয় দেবদা ফেরাবে না। না, এরকম আমি আমি বলছি, ধরো আমি ফোন করলাম, দেখলাম রেসপন্স করেনি, কিন্তু একদিনও এরকম হয়নি তার সমস্ত কাজ মিটিয়ে দেব আমাকে রিং ব্যাক করেনি। ভেরি গুড, তাহলে তুমি এখন ফোনটা করো, আমাদের আড্ডাটা তো চলবে। এই আড্ডাটা চলতে চলতে নিশ্চয়ই যদি মিস হয়ে যায় তাহলে দাদা নিশ্চয়ই দেখবে, তাহলে আবার রিং ব্যাক করবে। দেখা যাক আজকের এপিসোডে দেবদাকে ফোন কলে পায় কিনা শুভদীপ দা। 2 বাজে, হুম, মানে 12টা বেজে গেছে, আমারও কি 12টা বেজে গেল? না না, তোমার ফোন ধরবে। রিং হচ্ছে। হ্যালো বলুন স্যার। দেব, আমি তুমি চেনো, তোমার অনেক ইভেন্ট করে শান্তনু, ওর একটা পডকাস্ট চ্যানেল আছে, ঠিক আছে, সেই চ্যানেলে আমি এসছি আজকে, আমাকে ডেকেছে, এবং প্রজাপতি নিয়ে এবং তোমাকে নিয়ে, তোমার সাথে আমার কত বছরের রিলেশনশিপ, মানে দেখা, মানে কাজের ক্ষেত্রে, সেটা নিয়ে একটু কথা বলতে বলতে বললো যে দেব তোমার ফোন ধরবে, আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল। বলছে, আমি বলছি হ্যাঁ দেব যদি কাজে ব্যস্ত থাকে ধরবে না, কিন্তু এরকম কোনোদিন হয়নি যে রিং ব্যাক করেনি, সেটা আমি ওকে বললাম, তো তুমি দেখলাম একবারই ধরেছো। আর দেব আর ও আমাকে সবচেয়ে বড় হয়, অ্যাক্টর ডাইরেক্টর থেকে রাইটার বড় হয়। ফুটবল লেখে তাহলে কোনো ছবি দাঁড়াতে পারবে না। এখন 1 নম্বর রাইটার কলকাতা, তার ফোন ধরবো না তো কার ফোন ধরবো? না বলো না, আমি আর তাও না 1 নম্বর অ্যাঙ্কার, বাবা এত বড় এই ফোনটা যে না ধরতাম আমার ক্যারিয়ারে 5 বছর পিছিয়ে যেত। এই তোমার ঠিক এই কথাটাই বলছিলাম, ও সারাক্ষণ দেব বলছে দেব কেমন, আমি বলছি এমন একটা মানুষ সারাক্ষণ মাতিয়ে রাখে পুরো ফ্লোর, যখনই যেখানে খুশি, মানে যখনই আমরা মিট করি দেব ছাড়া আড্ডা জমে না আর কি। আর এত ভালো সাজেশন দাও, এগুলো বলছিলাম যে প্রত্যেকটা স্ক্রিপ্টে তুমি এত ভালো ভালো সাজেশন দাও, সেটাই কথা হচ্ছে। আর আরেকটা জিনিস, ভালো বলতে হবে তো, না আমাকে নিয়ে কিচ্ছু ভালো বলতে হবে না, আমাকে নিয়ে, আমি, তুমি জানো, সবাই জানে আমি হচ্ছি দুষ্টু ছেলে, মিরাক্কেল থেকে সবাই জানে, হ্যাঁ সবাই জানে দুষ্টু ছেলে, দুষ্টু দুষ্টু কথা বলি। ওই দুষ্টু না, বাকি দুষ্টু যদি জানতে চায় সবাই শান্তনু দিদি নম্বর 1 ডাইরেক্টরে ভাবা ও দুষ্টু হতে কি দেব একটা কথা বলবো, ও বলছে, ও এমন একটা প্রশ্ন করেছে শান্তনু, বলছে রচনা ব্যানার্জিকে সামলানো বেশি কঠিন নাকি তোমার বউকে সামলানো বেশি কঠিন? না 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 না, ভগবান কপাল গুনে এরকম বউ দেয়। আমি কি বলেছি জানো, আমি দেখা করছি, আমি কি বলেছি জানো,
বলছে হ্যাঁ। দিদি তো ভীষণ পাংচুয়াল, হ্যাঁ, সারাক্ষণ একটু কিছু লেট হলেই বলে শুভদীপ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমার হুম। বউ 16 বছরে কোনোদিন বলেনি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ও এই জ্বালা হয়েছে। তারপর শুভদীপ বলছে তো আমার দেখা হয়েছে, ইনফ্যাক্ট আমার বাড়িতে প্রজাপতি অনেকটা শুটিং ওর বাড়িতেই হয়েছে আর কি। তো ইয়েস, বিউটিফুল ফ্যামিলি, মেয়ে ছেলে বউ সব সব খুব ছেলে ভালো। কোথায়? মানে আরেকটা এত ছেলে supportive। এই ছেলে কোথায় বললে? পাশের বাড়ির ছেলেটা আমার নয় গো। পাশে বলিটা তোমার আমার একটা সংসার বলা উচিত ছিল না, এগুলো দিদি না প্রমাণ করার ফল না। আই থিঙ্ক শুভদীপ ব্রিলিয়েন্ট ট্যালেন্ট। আমার মনে হয় কি ও জাস্ট সেন্স অফ হিউমার একটা স্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসে, খুব কম লোকই আছে আর কি। মানে এই সেন্স অফ হিউমারটা একটা, মানে ও হাসতে হাসতে কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে হাসাতে পারে আর কি। আমার মনে হয় কি হি হ্যাজ দ্যাট ট্যালেন্ট। তারপরে আই থিঙ্ক ওভার দ্য ইয়ার্স সবাই তো ম্যাচিওর্ড হয়। তো আই থিঙ্ক উইশ হিম অল দ্য লাক। শুভদীপ তুমি আরো বড় হও, ভালো হও, তোমার সব ছবি যেন হিট হোক। ইনফ্যাক্ট পরের ছবিটা যেটা রিলিজ হতে চায় সেটা যেন জীবনে সবচেয়ে বড় হিট হোক এখনো। একদম এটাই ঠাকুরের কাছে ফিঙ্গার ক্রস, প্রার্থনা করি। একদম। দাদা প্রচুর মানুষ শুনছে দেখছে, তো প্রজাপতি হ্যাঁ, প্রজাপতি 2 ইতিমধ্যেই বেরিয়েছে। একটা 4 জনের টিম, মানে ওইদিকে অথম দা আছে, অভিজিৎ আছে, শুভদীপ আছে। শুভদীপ ডেফিনেটলি ইজ আ রাইটার এন্ড রাইটার প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মেকিং আ ফিল্ম। আমার মনে হয় সবাই মিলে সবারই কন্ট্রিবিউশন, এবং আমার মনে হয় দর্শকদেরও বিশ্বাস, এবং মিঠুন দা বিশাল বড় একটা এবং সবাই খুব ভালো পাঠ করেছে আর কি। ইনফ্যাক্ট সবারই ইনভলভমেন্ট, সবারই কন্ট্রিবিউশন কোথাও গিয়ে আজকের রেজাল্টটা এত ভালো বা এত লোকের কাছে পৌঁছতে পারছে। কি বলবো, আই এম থ্যাঙ্কফুল কে যারা দেখেছেন, এবং রিকোয়েস্ট করবো যারা এখনো দেখেনি দেখে নেবেন। এবং আরেকটা কথা বলতে চাই, শান্তনু আমার খুব খুব কাছের মানুষ, যার পডকাস্ট খুব ভালো ছেলে, খুব হার্ড ওয়ার্কিং ছেলে। ওর জার্নিটাও খুব ইন্সপায়ারিং। আমার মনে হয় ওর একটা নিজের একটা ইন্টারভিউ অন্য কাউকে দিয়ে করানো উচিত। মানে একজন অ্যাঙ্কার থেকে, একটা চ্যানেল থেকে, তারপরে ফেস হয়ে তারপরে নিজের একটা পডকাস্ট করা, এবং প্রত্যেকটা ইভেন্টে যেভাবে নিজেকে গ্রুম করছে, এবং যে অ্যাঙ্কারিং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জব। সেখান থেকে তোমাকে পালস বুঝতে হবে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, কোনটা বলবো, কোনটা বললে মানুষ আরো উত্তেজিত হবে, মানুষ আরো ইনভলভ হবে। ইটস নট ইজি জব। শান্তনু, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো হোক, মঙ্গল হোক সবার। লাভ ইউ দাদা। শান্তনু ঠেক আমার পডকাস্টের চ্যানেলের নাম। আমার আমার ইচ্ছে অনুরোধ, তুমি সবসময় জানো তুমি আমার সবচেয়ে পছন্দের মানুষ। আমার জীবনে যেটুকু আজকে মানুষ চিনেছে তার জন্য তোমার কৃতিত্ব অনেক 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 গুণ বেশি। হার্ড ওয়ার্ক, কি বলবো, আমার আশীর্বাদ, তোমার নিজের পরিশ্রম, আর কিছু না। দাদা কোনো একদিন হয়তো। অল দ্য বেস্ট। চলো, আমার অনেকগুলো ফোন আসছে। বাই। Thank you, thank you, thank you. টাটা, লাভ ইউ দেব, লাভ ইউ, টাটা। যে চ্যালেঞ্জ আমি দিয়েছিলাম, সৌরদীপ দা পাশ হয়ে গেছো। সত্যি কিন্তু অসাধারণ মানুষ, মানে আজকে মানে কোনো শব্দই যায় না, মানে বলার ভাষা নেই আমার। মানে এত ভালো একটা মানুষের মানে মানে সাথে থাকাটাও মানে নিজেকে অনেক রিচ মনে হয় আর কি। অনেক কিছু শিখি আমি। সবাই বলে যে একটা আলাদা নাকি এনার্জি দেবের মধ্যে কাজ করে। মারাত্মক এনার্জি, মারাত্মক। মানে সকাল 9টার সময়ও যে এনার্জি, রাত্রে 11টার সময় যখন প্যাক আপ করে এই শুট হয়েছিল তো আমার বাড়িতে 5 দিন, যখন বেরোচ্ছে তখনও আমার ওয়াইফের কে একটা মজার কথা বলে, আমার মেয়েকে একটা মজার কথা বলে, হ্যাঁ, মানে পিছনে একটু একটু মানে দুষ্টু মিষ্টি যেরকম যেরকম হয় আর কি, একটু ইয়ার্কি মেরে চলে যাচ্ছে। মানে সেম এই একই, কোনো ক্লান্তি নেই। অসাধারণ। এই শুভদীপ দা তোমার বাড়ির কথা বললো, এই প্রজাপতি 2 তে আমরা প্রত্যেকে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা তোমার বাড়ি অ্যাকচুয়ালি। বাড়ি তো অসাধারণ। প্রথমবার তোমার সাথে অনেকের পরিচয় ছিল, কিন্তু তোমার বাড়ির সাথেও হয়ে গেল। বহু মানুষ, মিঠুন দাও প্রথমবার তোমার বাড়িতে, আমি যদি বলি পরান্দাও, পরান্দা ছিল না ওখানে। দেবদা প্রথমবার তোমার বাড়িতে, অপাদি ছিল, হ্যাঁ অপাদি ছিল, খরাজদা ছিল, অপাদি ছিল, কাঞ্চনদা ছিল, বিশ্বনাথ দা, বিশ্বনাথ দা ছিল। ওকে, আমি বলি যে এদের রিয়াকশন কি, মানে তোমার বাড়িতে যাওয়ার পর, সেখানে যখন তুমি বললে তোমার বাড়িতে শুটিং হবে, পরিবারের মানুষের না, আমি যখন আমার বউ, না এই যে দেব বললো না, আমার বউ মানে এইরকম বউ পাওয়া কপাল, ঠিক আছে। লোকে বলে না যে বিবাহিত পুরুষ 2 ধরনের। আচ্ছা, এক হচ্ছে বিবাহিত, মানে বউয়ের কথায় উঠে বসে বিবাহিত, আর এটা হচ্ছে বিবাহত।
ঠিক আছে, আমি দুটো ক্যাটাগরির মধ্যেই পড়ি না। দেবরা জানে, দেব, অভিজিৎ দা, অতনুদা জানে, সবাই তো খুব আমার ফ্যামিলির মতো, জানে যে আমার আমার ফ্যামিলিটা কিরকম, আমার ওয়াইফ কিরকম, আমার মেয়ে কিরকম। এবং আমি ওখানে আমি নিজেই একটা অতিথি হিসাবে থাকি, পেইং গেস্ট হিসাবে থাকি। হ্যাঁ, বাড়িতে? হ্যাঁ, বাড়িতে পুরোটা ওরা সামলায়। আমি কথাও খুব কম কথা বলি, কোনো কাজ করি না। এই 16 বছর ধরে তাও আমাকে এরা ইয়ে করে যাচ্ছে আর মানে কি, টলারেট করে যাচ্ছে, মানিয়ে রেখেছে, মানিয়ে রেখেছে, এ করে রেখেছে, সহ্য করছে আর কি। হ্যাঁ, তো যখন আমি বাড়িতে বলি, আমার আমার মেয়ের তখন সেকেন্ড টার্ম পরীক্ষা। আচ্ছা, আমার বউ বললো, মেয়ে খালি একটাই বললো যে সোনামা, পরীক্ষা সেই সময় তোমার চলবে, তুমি পাশে কিন্তু কাকিমার বাড়িতে গিয়ে কদিন থাকবে। ফার্স্ট রিয়াকশন তার এটাই ছিল। একবারও প্রশ্ন করেনি আমার মুখের ওপর যে কেন শুট হবে, শুট হলে তো এত ঝামেলা। ফার্স্ট সত্যি। মেয়েকে বললো তোমার পরীক্ষা চলবে, তুমি কিন্তু ওখানে গিয়ে থাকবে। ইভেন যখন শুটটা হয়, মানে আমি বলছি এগুলো আমার খুব মানে ভালো লেগেছে আর কি। প্রথমে তো ডিস্টেন্স অনেক, সবাই ভেবেছে যে এতটা ডিস্টেন্সে গিয়ে হেক্টিক হয়ে যাবে, কিন্তু আমি বুঝিয়েছিলাম যে উত্তরপাড়া খুব একটা দূরে নয়, এবং সকালে যখন যাবে 45 মিনিটসের মধ্যেই পৌঁছে যাওয়ার অপশন আছে, যদি না হিউজ একটা অন্যরকম সিচুয়েশনে জ্যাম হয়। তো সকাল সকাল মিঠুনদা 7:30 পৌঁছে যেত। হ্যাঁ, বাড়িটা সকলের ভীষণ ভালো লেগেছে, লোকেশনটা খুব ভালো লেগেছে, এবং শুটের পক্ষে আদর্শ, এবং এই গল্পটার সাথে যায় এরকম একটা লোকেশন, এরকম একটা বাড়ি। হ্যাঁ, এবং বাড়ির আমাকে যত না ভাল লেগেছে, আমার ওয়াইফ আর আমার মেয়েকে বেশি তাদের পছন্দ হয়েছে। এবং মিঠুনদা এরকম হয়েছে, মিঠুনদা প্রথম দিন বাইরে থেকে খাবার আনানোর পর সেকেন্ড দিন থেকে আমার ওয়াইফকেই আবদার করেছে, তুই আমার রান্না করে দিবি। বউ, সত্যি কথা বলতে আমি একটু ভোজন রসিক, আমার ওয়াইফ এক্সেলেন্ট রান্না করে, ঠিক আছে। এত সুন্দর সুন্দর রান্না মিঠুনদাকে খাইয়েছে, মিঠুনদা মানে পুরো আপ্লুত। এবং তারপরেও যখন আউটডোর শুট হয়েছে, এরকম হয়েছে, এই তোর বউকে ফোন কর, আমাকে দে। বলে ফোন করে বলছে, মিঠুনদা আমার বউকে বলছে, বৌদি আজকে কিন্তু মাছের কালিয়াটা করে, মানে কালকে যখন আসবে মাছের কালিয়াটা পাঠিয়ে, ভেন্ডির ওই দো পেঁয়াজাটা পাঠিও। বাহ, এইরকম। মানে আমার ফ্যামিলিতে গিয়ে তুমি যদি কখনো যাও, গিয়ে কখনো মনে হবে না তুমি আউটসাইডার। কারণ আমার ছোটবেলাটাও এরকম মা বাবার এরকম ভাবে কেটেছে, সবাইকে নিয়ে হই হই করে। মানে আমি বাড়ি না থাকলে আমার বন্ধুরা ফ্রিজ খুলে পিকনিক করে, এই করে সেই করে। হ্যাঁ, মানে আমি যখন কলেজে যেতাম, বা মানে আমার বাবা মা যখন, মানে বাবা এখন নেই, মা আছে, তো আমাদের বাড়িটা ওপেন টু অল ছিল। সব সময় সবাই আসতো, যে যার মতো নিজেরা আড্ডা মারতো, পিকনিক করতো, নিজেরাই রান্না করে খেতো টেতো। মানে আমি ওখানে আউটসাইডার। আরেকটা জিনিস, তুমি মেয়ের কথা বললে, একটা সময় তো আমি শুনেছি, যেটুকু আমি তোমার বিষয়ে শুনেছি সেটাই আমি বলি, আজকে একটু বেশি জানতে ইচ্ছে করছে, যে মেয়ে যখন অনেকটাই ছোট, তখন কি 13 বছর বা না 13 সাল, 2000, তখন 2013 সাল। তুমি বুঝতে পেরেছো আমি কোন সময়ের কথা বলছি, যে সময় তুমি মেয়েকে দেখতে আসতে অব্দি পারোনি। মানে একজন বাবা, সে সমস্ত কিছু শুনতে পাচ্ছে, সমস্ত কিছু জানতে পারছে, কিন্তু মেয়ের কাছে আসতে পারছে না, এরকম মুহূর্ত। এইটা তুমি বলছো খুবই, দেখো আমার কাছে, আমি না, মানে আমি কোনোদিন কষ্টটাকে কষ্ট বলে নিইনি, মন খারাপটাকে মন খারাপ বলে নিইনি। চলো, মানুষ তো এক মুহূর্ত কষ্ট হয়েছে, কিন্তু মুভ অন করে গেছি, যে চলো আবার লড়ে নিতে হবে, আবার কিছু করতে হবে। এটা নিয়ে আমি তুমি যে ইমোশনাল জায়গায় ঢুকতে চাইছো, আমি তার আসার আগে, আমি হচ্ছে সেই রকম একটা মানুষ যে নিজের লাইফে প্রত্যেকটা মুহূর্তে কমেডি করে। হ্যাঁ, আমার ওয়াইফকে নিয়ে আমি কমেডি করি, আমার বাড়িতে, মানে তুমি তোমার ওয়াইফকে নিয়ে কমেডি করছো, মানে কমেডি, মানে আমি ইনস্ট্যান্ট ভুলভাল যা ইচ্ছা বলে দিই। আমি তোমার একটা কথা বলি, আমি তখন ইটিভির কাজ করি, এবং ইটিভির এটা 2011, মানে 2011 না, ওই হ্যাঁ 2011 হবে, 10-এর শেষ এরকম। তখন ইটিভির তোমার সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কি একটা শো হতো, তুমি অনন্যা না এরকম। তো আমি এরকম কোন দিন মালদায়, কোন দিন ডুয়ার্সের ওইদিকে, এইসব ঘুরছি। সেই সময় আমার ওয়াইফ ফোন করেছে, বলছে তুমি ফ্রি আছো? আর শুটিং এ আমার ওয়াইফ ফোন করলে আমার মাথাটা গরম হয়। আর সেদিন ফ্রি ছিলাম। বলছে হ্যাঁ বলো না কি আছে? বলছে একটা ভালো খবর। বলছি আমি না অতটা, কি ভালো খবর কি? ডাক্তার দেখিয়েছিলাম। ও হিন্টস দিচ্ছে আর কি, ডাক্তার দেখিয়েছিলাম। আমি বলছি হ্যাঁ কি হয়েছে, ডাক্তার দেখিয়েছিলে? বলছে না, মানে আমার বেবি হবে আর কি।
বলছে এরকম আমতা আমতা করে বলছে যে ডাক্তার পজিটিভ বলেছে। আমি কি বলে উত্তর দিয়েছিলাম জানো? ফার্স্ট কথায় তারা যখন পাশে যারা রয়েছে তারা বলছে শুভদীপ এইটা বলা যায় না নিজের ওয়াইফকে। কি বললে? আমি বললাম মানে ডাক্তার বলেছে পজিটিভ? বলছে হ্যাঁ ডাক্তার তো তাই বললো। আমি বলছি আমি 7 মাস ধরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছি আর তুমি বলছো তোমার পজিটিভ। ডাক্তার বলছে পজিটিভ। বলছে বলছে ও বলছে যে এই ভালো মুহূর্তটাতে অন্তত তুমি এই কথাগুলো বন্ধ করো। তুমি বাবা হচ্ছ, মেয়ে বড় হওয়ার পরই বা ছেলে মেয়ে বড় হওয়ার পর এইরকম করলে হবে না, ছেলে মেয়ে মানুষ হবে না, নিজেকে সামলাও, এটা লাইফটা মিরাকেল নয়। আর যারা সব ছিল তারা না মানে ভাবছি এটা কে। তো যাই হোক 2013 সালে এরকম ঘটনা ঘটেছিল। আমি 1 বছর বাংলাদেশে ছিলাম, মাসে একদিনের জন্য আসতাম। কাশিতে গলাটা মনে হয় অমরেশপুরীর মতো হয়ে গেছে। তো একবার করে আসতাম। তো এরকম ওই সময় আর ওখানে ভীষণ টাফ শিডিউল ছিল। ওখানে হচ্ছে বাংলাদেশি আইডল। আচ্ছা, তো সেখানকার আমি যে মূল মানে এপিসোড গুলো হতো সেখানে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। আচ্ছা, আর সাথে 60খানা এক্সট্রা এপিসোড ছিল, সেটার আমি ডিরেক্টর ছিলাম। তো Okay. একবার এইখানে শুট হচ্ছে, পরের দিন এখানে শুট হচ্ছে। আচ্ছা। আমার ফেরত আসার বা ছুটি নেওয়ার কোনো অপশন ছিল না। আমরা কলকাতা থেকে 5 জন গেছিলাম। তো সেই সময় একদিন ফোন করে যে মেয়েকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, প্রচন্ড ডায়রিয়া। 8 দিন মতো হসপিটালে ছিল। বিশ্বাস করবে না, আমি কিন্তু ফ্লাইটের টিকিট কেটে আসতে পারিনি। সেই সময় আমি এতটাই ব্লেসড, সেই সময় ওয়াইফ আমার ফ্যামিলি পুরো সাপোর্টটা দিয়েছিল যে আমি বাবা হয়ে 2.5 বছরের মেয়ে, আমি বাবা হয়ে নেই। সেই সময়টা মানে এরকমই হয়তো ফ্যামিলি পেয়েছিলাম, এরকম ভাগ্য করেছিলাম, এত খারাপ কাজের মধ্যে হয়তো কিছু ভালো কাজ করেছি বলেই ফ্যামিলি সাপোর্টটা খুব ভালোভাবে পেয়ে গেছি, আমি এখনো পাই। কারেক্ট। তাতে নিয়ে কখনো মানে একটা সময় আমার আমি ধরো একদিনের ছুটিতে এসছি, 9:30 কলকাতায় ল্যান্ড করেছি, পরের দিনটা থাকবো, তার পরের দিন আবার 6:30 ফ্লাইট। আমি 9:30 ঢুকে যখন বাড়িতে 11:30 পৌঁছেছি, মশারি খুলে যখন ঢুকছি মেয়ে কান্না শুরু করে দিত। কেন? যে অন্য একটা লোক ঢুকছে কেন, মানে আমাকে বাবা হিসাবে মানতেই পারিনি 1 বছর, যে কে একটা ঢুকছে। কি চিৎকার করে কাঁদতো 2.5 বছরে, এটা কে, এটা কে, এটা কে, কিছুতেই ওকে বোঝাতে পারিনি আমি তোর বাবা রে। তারপরে তো যখন ফিরে আসলে হ্যাঁ, তারপরে আর মেয়ের সাথে এখন তো পুরো বন্ধু, এখন বন্ধু, ক্লাস হ্যাঁ, 10-এ উঠেছে, বন্ধুর মতো আর কি। কেয়া বাত, কেয়া বাত। সৌরভদা, সিনেমা হচ্ছে, মানুষ দেখছে। সিনেমার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে প্রডিউসার, ডিরেক্টর তো আছে। ডিরেক্টর তো তোমার খুব কাছের মানুষ, খুব কাছের, মানে খুবই, মানে আজকে আমার সেকেন্ড যে জার্নিটা, ছবি লেখার সেকেন্ড জার্নিটা, অভিজিৎ দা না থাকলে হতো না। সত্যি তাই। মানে অভিজিৎ দা ছিল বলেই কিন্তু আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। কারেক্ট। তো সেই জন্য অভিজিৎ দাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার ফ্যামিলির সবাই অভিজিৎ দাকে খুব শ্রদ্ধা করে, এবং লাইফে যদি সামান্য কিছু মানুষের কাছে কৃতজ্ঞতা থেকে থাকে তো খুব উনিও একজন আছেন সেই লিস্টে। সত্যি তাই। এবং আমরা অনেকে ক্যাপ্টেন বলি, উনি মানে অনেকের ক্ষেত্রে শুনেছি উনি জহর চেনেন, এবং উনি জানেন, খুব পারদর্শী, দক্ষতার সাথে উনি এত বছর ধরে আমাদের সাথে আছেন সিনেমা। আমি প্রডিউসারের কথায় আসি, যে আমাদের খালি তুমি তো স্ক্রিপ্ট লিখছো, মানে বাংলা সিনেমায় কি সত্যি বাজেট একটা ইস্যু হয়? সে তো বটেই, এটা তো জানা কথাই, মানে বাজেট থাকেই, কিন্তু তাও আমি বলছি অতনুদার মতো আমি তো এই 4টে ছবি অতনুদার হাউসেই লিখেছি, তো বাদ বাকির সাথে সেরকম। কিন্তু আজকের দিনে ভাবো প্রজাপতি 2 প্রায় আমরা 16 দিন লন্ডনে ছিলাম। আচ্ছা, কত বাজেট, মানে কত এখানে সেল হয়, এটা তো আর গোটা ইন্ডিয়া জুড়ে রিলিজ হয় না, এটা আঞ্চলিক ছবি। সেইখানে দাঁড়িয়ে অতনুদার মতো মানুষ আছেন বলেই, এই সাহসটা দেখাতে পারেন বলেই আমরা স্বপ্নগুলোকেও বড় করতে পেরেছি আর কি। আমি সবসময় মানে আমি নিজে, এটা আমার ছোটবেলার প্র্যাকটিস। ছোটবেলায় আমি দুটো জিনিস দেখতে খুব ভালোবাসি, একটা মানুষ দেখতে খুব ভালোবাসি, এটা আমার নেশা, মানুষ দেখা আর স্বপ্ন দেখা। আমার রাতে ঘুম হয় না, আমি 2 ঘন্টা ঘুমোই, এটা আমার প্র্যাকটিস। তো আমি সবসময় স্বপ্ন দেখি। এবার আমি ধরো রাতে শুয়ে রয়েছি,
মানুষ তো ঘুমিয়ে স্বপ্ন দেখে, আমি জেগে স্বপ্ন দেখি। আরে বাহ, হ্যাঁ, তো ছাদের দিকে তাকাই, সিলিং, কিন্তু আমার স্বপ্ন সিলিং এ বা ছাদ নয়, আমার স্বপ্ন সবসময় আকাশ। এবং এই আকাশটা খুলে রেখেছে কিন্তু এই 4টে ছবিতে অতনুদা। কি আবাদ, কেমন সম্পর্ক? বাড়িতে যেরকম হয় ফ্যামিলিতে, কখনো মান, কখনো অভিমান, কখনো আদর, কখনো শ্রদ্ধা, হুম, হুম, কখনো হুম। ভালোবাসা, কখনো রাগ, কখনো খুনসুটি, সব রকম টক ঝাল মিষ্টি, সব রকম এলিমেন্ট রয়েছে আমাদের সম্পর্কে। তাই আমি প্রমাণ চাই, আমি চাই তুমি অতনুদাকে ফোন করো, প্রডিউসার স্ক্রিপ্ট রাইটার প্রডিউসারকে ফোন করবে, আমি শুনতে চাই। প্রডিউসার অতনু রায়চৌধুরীকে ফোন করছে শুভদীপ দা, দেখা যাক কি বলে। রাইটার চেক ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু চাপ নিও না। দাদা ব্যস্ত না তো? না না, বল না। আচ্ছা, একটা হচ্ছে যে আমি একটা পডকাস্টে এসেছি, শান্তনুর ঠেক বলে। শান্তনুকে আপনি চেনেন, দেখলেই বুঝতে পারবেন। তো কিছুক্ষণ আগে দেবকে ফোন করেছিলাম, হ্যাঁ, ওই প্রজাপতি নিয়ে দেব একটু কথা বলেছে। তো আপনার সম্পর্কে কথা হচ্ছিল আর কি, যে অতনুদার মানে আপনাকে নিয়ে পুরোটা বললাম। এবং এই লন্ডনে অতনুদা বলেই, লন্ডনে বাংলা ছবিতে লন্ডনের মতো জায়গায় 16 দিন আমরা শুট করেছি। হ্যাঁ, মানে উনি বড় স্বপ্ন দেখেন বলেই আমরা বড় স্বপ্ন দেখতে সাহস পাই। হ্যাঁ, তো এই কথার পরে তো আমাকে শান্তনু বলেছিল, তুমি কি অতনুদাকে ফোনটা ধরতে পারবে? আমি বলছিলাম হ্যাঁ, উনি ব্যস্ত না থাকলে নিশ্চয়ই আমার ফোনটা উনি রেসপন্স করবেন। তো সেই ফোন করলাম। একটু শান্তনুর কিছু হয়তো প্রশ্ন রয়েছে, একটু হ্যাঁ, অতনুদা ওয়েলকাম টু শান্তনু ঠেক, আমার প্রণাম নেবেন। আমি শুভদীপ দা, একটু যদি শুভদীপ দা সম্পর্কে দুটো লাইন, এবং প্রজাপতি প্লিজ, প্রজাপতি 2 নিয়ে যদি দুটো লাইন বলে। মানে শুভদীপদার সম্বন্ধে প্রথম লাইন হচ্ছে শুভদীপ, মানে নামটার মধ্যেই ওর কর্মকাণ্ডের সার্থকতাটা জড়িয়ে আছে। সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে, মানে ওর লেখনের জোরেই তো ছবি, হ্যাঁ তাই তো? একদমই। আর আর প্রজাপতি 2 আমরা ইতিমধ্যে দেখছি। প্রজাপতি একটু দর্শকের কাছে তো ভীষণ একটা প্রিয় সিনেমা তৈরি হয়েছে, এবং এই শীতকালের প্রজাপতি 2 দেখা নয় তো, যে দর্শকদের কাছে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। এটা আমরা সিনেমাটা আমরা তৈরি করি বলে আমাদেরও একটা খুব ভালো লাগার জায়গা আর কি। একটা বাংলা সিনেমা আবার দর্শকদের হলমুখী করতে পেরেছে, আমাদের একটা সিনেমার জন্য খুব ভালো বিজ্ঞাপন, বিশেষ করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। মানে আপনি থাকলে দর্শক একদমই হবেই। 100%। আরেকবার শুনি, আরেকবার বল। মানে আপনি থাকলে তো দর্শক হলমুখী হবেই, এটা তো সবাই সেটা জানে, কথা নয়, বিশ্বাস। আমি নয়, আমি বলে কিছু নেই, যে আমরা হ্যাঁ, মানে আমি, একদম ঠিকই, ঠিক। অভিজিৎ, দেব, সবাই মিলেই আমি, মানে ওরা 3জন না থাকলে আর আমি নই। দাদা আমরা তোমার প্রত্যেকটা উপহার, প্রত্যেকটা ছবি আমাদের কাছে এক একটা উপহার, এবং সত্যি সেটাতে আমরা আপ্লুত, এবং আমাদের বিশ্বাস যে এর পরেও আরো দামি দামি উপহার আপনি আমাদেরকে দেবেন। এবং আজকে শান্তনু থেকে আশা করবো যে সেটাই সেই আবেদন আপনি রাখবেন নিশ্চয়ই। না না, অবশ্যই, মানে সিনেমাটা তো আমার জীবন, মানে Correct. আমার প্রেম, আমার ভালোবাসা, আমার ভালো লাগা, সেটা শুভদীপ কেন সবাই জানে আর কি। সিনেমার বাইরে আমি কিছু ভাবতে পারি না। সুতরাং একটা সিনেমা করতে ওই জন্য আমরা সবাই মিলে মোটামুটি হয়তো 8-10 মাসে হয়, কিন্তু সংসারের তো, পরিবারের তো অনেকেরই অনেক রকম ঘোষা থাকে, ঠিক। সেরকম চলে আরো 2 মাস এক্সটেন্ড হয়ে যায়। হ্যাঁ, আমার সব থেকে বেশি গোসাটা রাইটারের থাকে। মানে সেই ঘোষা সামলাতে সামলাতে হ্যাঁ। বিং দ্য হেড অফ দ্য ফ্যামিলি আমার কালকাম ছুটে যাচ্ছে। আর একটা সংযোগ, যে মানে এটাই হচ্ছে আমাদের প্রসেস, যে আমরা 1 বছর ধরে একটা ছবি তৈরি করি, সেটা ভালো লাগা, কারোর ভালো লাগা বা খারাপ লাগা সব মিলিয়ে মিশিয়ে থাকে। মানে একটা সিনেমা নয়, যেটা আমাদের কাছে একটা ইমোশন আর কি। কারেক্ট। একটা দর্শকদের মতো আমি একটা দুষ্টু প্রশ্ন করছি, সবাই বলে আর কি, এবং আমিও জানতে চাই, এর পরের ছবিতে থেকে আরো বাজেট বাড়বে তো? সেটা তো জানি না, ছবির সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই, আমরা ছবিটা করি, এবার তাতে হয়তো 1 টাকার জায়গায় 1 টাকা 5 পয়সা খরচ হচ্ছে, হ্যাঁ। কিছু করার নেই। কিন্তু ভালো ভাবনা হচ্ছে একটা ভালো সিনেমা করুক, কিন্তু অবশ্যই আমি চিন্তা করবো যে আমার রিকভারিটাও সেরকম হোক, কারণ বাংলা সিনেমায় যেহেতু থিয়েটারের সংখ্যা দিনের পর দিন কমছে, রিকভারিও কমছে।
সুতরাং বড় বাজেটের ছবি আনাটা এবারে সত্যি চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। কারেক্ট। এরকম বেশ বেশ, থ্যাংক ইউ অতনুদা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, এরকম আরো ছবি আমাদের উপহার দেবেন। অসংখ্য হ্যাঁ। ধন্যবাদ দাদা। তোমরাও ভালো থেকো, সামনেই শুভ নববর্ষ, শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে। ভালো থেকো এবং প্রজাপতি 2 হলে এসে, সিনেমা হলে এসে দেখো। অবশ্যই, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, রাখলাম। Thank you. হ্যাঁ, 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 ভালো থাক, রাগ কর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে দাদা। হ্যাঁ, হ্যাঁ। শুভদীপদা, এই যে রাইটারদের কথা, আজকে তুমি এতগুলো ছবি করেছো, প্রথমবার হয়তো অনেকেই তোমাকে বলতে দেখছে। এতদিন তোমার ডায়লগ মেগাস্টারদের মুখ থেকে শুনতাম, দেবদার মুখ থেকে শুনেছি। কোথাও গিয়ে কি রাইটারদের কি একটু, মানে আমার মনে হয় যেভাবে ডিরেক্টররা একটা জায়গা পায়, না, সেটা তো নাম স্বাভাবিক, পায়, সেটাই তো হওয়া উচিত, কারণ ক্যাপ্টেন অফ দ্য শিপ তো ডিরেক্ট, এক্স্যাক্টলি। সেটাই তো হওয়া তার উচিত। সাথে সাথে দেখো এখন মিউজিকেও অনেকে ফোকাস করে, মিউজিক ডিরেক্টর, বিজিএম নিয়ে অনেক সময় কথা হয়, স্ক্রিপ্ট নিয়ে, রাইটার নিয়ে এটা তুমি একটা, আমি আমি দেখেছি যে এটা অনেকটাই কম কথা হয়। বরঞ্চ যদি কিছু খারাপ হয় তখন হয়তো বলবে যে স্ক্রিপ্টের বুনন ভালো হয়নি, আর যদি ভালো হয় তাহলে বলবে স্ক্রিপ্টটা খুব সুন্দর হয়েছে। কিন্তু স্ক্রিপ্ট এতদিন ধরে, এটাই ঠিক, মানে এটাই আমি শুধু আমার জন্য বলছি না, মানে দেখো সবাই তো তার কি চায়, মানুষ সবাই বড় হতে চায়, ঠিক। প্রত্যেকের স্বপ্ন বড়, আরো ভালো হব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একা তো বড় হওয়া যায় না। ঠিক। তাই তো আজকে ধরো এই যে তুমি আজকে বলছো অসাধারণ স্ক্রিপ্ট, তুমি জানো আমাকে, তাই বলছো যে এই ছেলেটি লিখেছে সব স্ক্রিপ্টগুলো, তো অনেক সাধারণ মানুষ, স্ক্রিপ্ট রাইটাররা কে জানে না, কেন সত্যি তো জানবে? তাই। তাদের জানার কথাও নয়। তারা জানবে কি পর্দায় যাদের দেখছে। এমনও হয় যে অনেক ডিরেক্টরকেই জানে না কে, কারণ পর্দায় দেবকে দেখে তারা অভ্যস্ত। মানে মানে যারা আর কি পর্দার সামনে আসে তাদেরকেই সবাই হুম। চেনে, এটা তো ফ্যাক্ট, এটাই বাস্তব, এটা মানতে হবে। এবার কিছু মানে যাদের কথা বলা হয় ডিরেক্টর, তারাও মানে প্রায় সম পর্যায়ে চলে যায়, এত ফেম পায়, সবাই মানুষের মুখে মুখে তাদের ঠিক নামগুলো ঠিক ঘোরে, ঠিক, যার মিউজিক ডিরেক্টর। একদমই। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে সত্যি তুমি ঠিক কথাই বলেছো যে রাইটাররা আজীবন ফাইটার, ফাইট করে। ফাইট করতে হবে। মানে আমার খারাপ লাগে, ধরো এই যে টনিক, প্রজাপতি, প্রধান, এবার প্রজাপতি 2, যারা সিনেমাটা নিয়ে লিখছে বা যারা, আমার খারাপ লাগার এই জায়গাটায় যে শুধু আমার ক্ষেত্রে বলছি না, এটা আমি সবার সবার ক্ষেত্রে ক্ষেত্রে। বলছি, কোনো জায়গাতেই দেখি না যে একটা লাইনও বরাদ্দ থাকে না স্ক্রিপ্ট রাইটারদের। সেটা হওয়া উচিত নয়, তার কারণ গল্পটা দাঁড়িয়ে, মানে সিনেমাটা দাঁড়িয়ে রয়েছে, ব্লকবাস্টার হচ্ছে, ঠিক একটা মেরুদণ্ড হচ্ছে স্ক্রিপ্ট। ঠিক। তাদের কথা না বলাটা আমার কাছে একটু খারাপ লাগার জায়গা। মানে আমি খুব ব্লেসড যে তাও, মানে দেব তো মানে প্রত্যেকটা মুহূর্তে হুম। মানে আমাকে এগিয়ে দেয়। এরকমও হয়েছে আমি যখন হল ভিজিট করতে গেছি, লোক তো দেব দেব বলে পাগল, ও আমাকে ফার্স্টে এগিয়ে দিল বাহ। যে আপনারা যে এই যে হাততালিগুলো দিচ্ছেন এই লোকটির জন্য, বল এইটা একটা বড় পাওনা। অতনুদা, অভিজিৎ দা সবসময় বলে যে শুভদীপ, কারেক্ট। মানে শুভদীপ ছাড়া হবে না। আমাদের জীবনটাও কিন্তু অনেকটা এরকম যে অনেক কিছু আমরা চাই হ্যাঁ। কিন্তু কোথাও গিয়ে এগোয় না, বা ইচ্ছে হলেও এগিয়ে নিতে পারি না। তোমার নিশ্চয়ই এরকম বিষয় আছে, কোথাও গিয়ে এত বছরের জার্নি, এখনো সেই স্ট্রাগল চলছে। আমি বলি তুমি ফাইটার বলো নিজেকে, হ্যাঁ, হ্যাঁ, কারণ তুমি না, রাইটার। আমি সবসময় ফাইট। আমি আমি এই 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 ফাইটিং এর জায়গায় দাঁড়িয়ে কখনো রিগ্রেট হয় কোনো বিষয়, বা আফসোস হয়, হ্যাঁ, বা তোমার মনে হয় যে ইস, ওইটা করে ফেলেছিলাম, কেন ওটা না করলে ভালো হতো, বা এইটা আমি করলে ভালো হতো। একটা বিষয় আমাকে এখন প্রত্যেকটা মুহূর্তে, যখন আমি একা থাকি, হুম। আমি একা থাকতে খুব ভালোবাসি, তো যখন একা থাকি তখন খুব কষ্ট দেয়। আমি নিজে একা একা চোখের জল পড়ে, আমি একটু খুব ইমোশনাল, জানো তো, খুব নরম। আমার এই যে কমেডি, আমার এই যে প্রত্যেকটা মুহূর্তে মজা, এটা আমার বাবার কাছ থেকে পাওয়া। এবং আমার লাইফে বাবা আর মা কি যে জিনিস প্রত্যেকের থাকে, আমি তোমাকে একটা খুব ছোট করে বলছি। আমার বাবা হচ্ছে এমন একটা মানুষ যার, আমি যখন উচ্চ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষার আগের দিন তার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, ডানকুনিতে মেল ট্রেন থেকে পড়ে যান, অফিসের কাছ থেকে ফিরছিলেন, ট্রেন আর স্টেশনের মাঝখান দিয়ে গলে পড়ে যান। যখন আমি যাই 2 ঘন্টা পর, কেউ তোলেনি বডিটা, ওইটুকুনি বডি হয়ে গেছে, তখনও ঠোঁট নড়ছে
এবং আমি মানে শুনি যে হসপিটালে নিয়ে চল, হসপিটালে। তো আমরা হসপিটালে নিয়ে যাই। প্রায় 2.5 বছর পিজি হসপিটালে ছিলেন। এবং এরকম মনের জোর, নার্সদের প্রথম যখন ওখানে নিয়ে গেছি, নার্সদের বলছিল ডক্টরকে ডাকো, আমার বা হাতটাকে বাদ দাও, নাহলে গ্যাংগ্রিন হয়ে যাবে। এটা বলছেন আমার বাবা। হ্যাঁ, এগুলো মানে মানে কি বলবো, এত মনের জোর। তারপর কামব্যাক করে ওই মানে একটা পা ছোট হয়ে যায়, একটা হাত নেই, ওই অবস্থাতেও উনি সরকারি চাকরি করতেন, ওই অবস্থাতেও উনি অফিস করেন, করে 2002 সালে রিটায়ার করেন, মোস্ট প্রবাবলি 2001 কি 98 সালে ওনার ক্যান্সার ধরা পড়ে। 6 মাস ট্রিটমেন্ট করার পর ডাক্তার বলছে আর কিছু করার নেই। বাবা সমস্ত ওষুধ খাওয়া ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলছে কিচ্ছু হবে না, আমি ঠিক বাঁচবো। ওই করতে করতে 2020 অবধি, মানে প্রায় 22 বছর বিনা ওষুধে, বিনা ট্রিটমেন্টে লোকটা শুধুমাত্র ফুল অন এনার্জি, ফুল অন লাইফ, মানে লাইভলি বেঁচে গেছেন। আড্ডা মেরেছেন, বাজারহাট করেছেন, অফিস করেছেন, সমস্ত জায়গায় গেছে, ছুটেছে, পাহাড়ে গেছে, ওই ছোট পা একটা হাতে পাহাড়ে গেছে, সবকিছু করেছে। এত এনার্জি ছিল ওটা, ওই শক্তিটা আমার। আর সেই সময় মার একটা ইমেন্স সাপোর্ট আর কি। বাবা মা আমার লাইফের বিশাল আর কি, কারণ তাদের তো কিছুই ফিরিয়ে দিতে পারছি না বা পারিনি, কি এমন কি মানে কিছুই তো ফিরিয়ে দিতে পারিনি। তো বাবা, আমার এই টনিক যখন লিখি, বাবাকে পুরো স্ক্রিপ্টটা শুনিয়েছিলাম। এবার তখন যেদিন রিলিজ হবে সেই সময় আমাদের মহামারী করোনা চলে আসে, রিলিজটা পিচ হয়ে। তো বাবা তার মাঝে মারা যায় আর কি, আমাদের ছেড়ে চলে যায়। তো বাবা এই যে টনিক, প্রজাপতি, বাবা দেখে যেতে পারেনি। বা আমি যে, আর বাবা যেরকম চেয়েছিল ছেলে আরো বড় হোক, আরো বড় হোক, সেটা বাবা দেখে যেতে পারিনি, মা দেখছে, মাও আফসোস করে এখন। আমার একটাই খুব মন খারাপের জায়গা, আমি না ভীষণ কাজ পাগল। তো বাবা, আমি জানি বাবা হসপিটালে ভর্তি হয়েছে, ঠিক বাবা ফিরে আসবে, এটা তো হয় মাঝে মধ্যে, হসপিটালে ভর্তি ফিরে আসে। আমি তখন দিদি নাম্বার 1-এ শুট করছি, টানা 4 দিন শুট করছি, বাবা আইসিইউতে। আমি শুট করে যেতাম স্পেশাল পারমিশন নিয়ে, রাতে 11টার সময় দূর থেকে বাবাকে দেখতাম। যেদিন আমি শুট করছি সেদিন শুনলাম যে বাবা নেই। তো আমার একটাই আফসোস লাগে যে বাবা যখন হসপিটালে গেল, প্রথম 2 দিন যখন সেন্স ছিল, সবার সাথে কথা বলেছে, ভাইয়ের সাথে, মায়ের সাথে, আমার মেয়ের সাথে, আমার সাথে কথা হয়নি আর। মানে এখন মনে হয় যে কাজ তো থাকবেই সারা জীবন, মানুষগুলো তো থাকবে না। তো এই কষ্ট হয় এখন মনে হয় যে আমার ওই সময়টাতে থাকাটা উচিত ছিল। গুরু গম্ভীর মুহূর্ত। চলো। আর সত্যি মানে কিছু কিছু মুহূর্ত সময় চলে যায় যেগুলো আর রেকটিফাই করার সময় থাকে না, মানুষও থাকে না। মানে আমি বলি আমি ভুল করেছি, সেটা এটাই আমার, এটা যাতে ইন ফিউচার এরকম সিচুয়েশনে আর ভুল না করি, মানে এটা আমাকে একটা শিক্ষা দিয়েছে ভগবান, যে কাজ তো, তুই এত কাজ পাগল, কাজ থাকবে কিন্তু মানুষরা থাকবে না। মানুষের দাম অনেক বেশি। ঠিক। শুভদীপ দা, আমি একটা জিনিস জানতে চাই, যে কোনো মায়ের কথা বাবার প্রসঙ্গ উঠলো তাই, তোমার মা যখন তোমার ছবি দেখেছেন তো নিশ্চয়ই, টনিক তো দেখেছে, কিন্তু এখন মা না পুরো আমি কে, আমি কি কি কাজ করি সব ভুলে গেছে। অনেক বয়স হয়েছে, 81 বছর বয়স হয়েছে বাবার, এই এটা তো একটা ঘটনা বয়সের যেরকম একটা বয়সের, বিষয়। হ্যাঁ। কিন্তু যখন দেখলেন হ্যাঁ, কি রিয়াকশন, কারণ তোমার একটা সাকসেসফুল কাজ মা বাবারা যখন দেখেন, সব তাদের সন্তানরাই বড় হোক চায় মা বাবা। একদম একদম একদম। আর আমি কিরকম ছেলে জানো, মানে এটা কেউ ভাবতেই পারবে না। আমি এখনো সময় পেলে আমি মার কোলে গিয়ে শুয়ে থাকি, মা আমাকে খাইয়ে দেয়। এটা বাহ। আমার একদম স্কুল লাইফ থেকে অভ্যেস। হ্যাঁ হ্যাঁ। আর মা, মাকে সেই ছবিগুলো দেখাই, দেখো এইটা, তখন আবার ভুলে গেছে, বলে ও তুই জি বাংলায় কাজ করিস। আবার মা এরকম বলে যে এত তোর মেয়ে বড় হয়েছে, ভুলে যায় তো সব, বড় হয়েছে, সংসার চালাস কি করে তুই। মানে একদম বাচ্চা হয়ে গেছে আর কি। তো আমি এখন যখনই সময় পাই আমি মাকে সব, তো দারুণ, অনেক কিছু শেখা যাচ্ছে। আমি শুধু না, অনেকে যারা রয়েছেন তারাও হয়তো এই মুহূর্তগুলো মানে বুঝতে আগে কি পারছেন। ভুলটা করতাম, আগে যখন সময় পেতাম নিজের কেরিয়ার নিয়ে ভাবতাম, নিজেকে সময় দিতাম। এখন ঠিক আছে কেরিয়ার হবে, যে আমি একটা জিনিস জানি তো, ভগবান যেটা তোমাকে পাঠিয়েছে তুমি কতটুকু খাবে সেটা ভগবান ঠিক করে রেখেছে। বাহ। কেউ তোমার থেকে এক মুঠো কেড়ে নেবে না, তুমি কারোর থেকে এক মুঠো কেড়ে বেশি খেতে পারবে না। সুতরাং আমি এখন জানি যে আমার যেটা আছে হবেই, কিন্তু
আমাকে নিজেকে সময় না দিয়ে আগে এই মানুষগুলোকে সময় দেওয়া। অসাধারণ অসাধারণ লেসন। সৌরভদা বেশি দীর্ঘায়িত করবো না, তোমার ছবি, তোমার প্রজাপতি 2 মানুষ দেখছে, অসাধারণ। আমার মনে হয় যে তোমারও, তুমি কি একটু ইনভাইট করে দেবে সবাইকে, মানে আমি একদম শেষের দিকে আছি। আচ্ছা, যারা প্রজাপতি, প্রথম প্রজাপতি যেটা ছিল, প্রজাপতি 1 যদি বলি, আপনারা প্রচন্ড ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, সেই জন্য পরিবারের সবাইকে নিয়ে হলে এসেছেন এবং আমাদেরকে এতটা উচ্চতায় তুলে দিয়েছেন, ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন, শুধুমাত্র আপনাদেরই কৃতিত্ব। তো আমি সবাইকে বলছি, যারা দেখেছেন তারা আবারও দেখুন, যারা দেখেননি পরিবারের সকলকে নিয়ে প্রজাপতি 2 ভালোবাসা দেখুন, কারণ এটা ভালোবাসার ছবি, পরিবারের সকলকে ভালো রাখার ছবি। সৌরভদা, এত সিরিয়াসলি তো আমি এপিসোড শেষ করতে চাই না, তার কারণ নয়, হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি তো সেরকম নয়। আর বিভিন্ন সময় শুনেছি ডাক্তাররা বলেন যে মন খুলে হাসো, তাহলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমি চাই আজকের এই এপিসোডটা হাসতে হাসতে শেষ হোক, যারা দেখছে এতটা হাসুক, মানে তাদের মন শরীর সব। মানে এখনকার যারা জেনারেশন, তারা তো শুভদীপ দাসের দুষ্টুমিগুলো দেখেনি, তার বাবা মায়েরা দেখেছে, জেঠু জেঠিমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট তাহলে তো কারেক্ট। আমাকে সেই মিরাক্কেলে ফিরে যেতে হয়। একটু ফিরে যাও, তারাও একটু ধাঁচ পাক। মানে তুমি সেটা শুনেছো, যারা দেখছে ওই- অনেকেই শুনেছে, Correct. সেই সময় শুভদীপ একটা ব্র্যান্ড হয়ে গেছিল হচ্ছে এমন একটা জোক বলতো যেটা বাচ্চারা বাচ্চাদের মতো বুঝবে, বড়রা বড়দের মতো বুঝবে। তো সেই সময় আমি একটা জোক বলেছিলাম, যেটা খুব, জোক বলবো না, একটা মজার লাইন বলেছিলাম। সেটা হচ্ছে, সেই সময় উনি বেঁচে ছিলেন, এখন উনি আমাদের মধ্যে নেই, এত বড় শিল্পপতি, তো রতন টাটাকে নিয়ে একটা বলেছিলাম। ও ওকে ওকে। তো পৃথিবীর মানে ভারতবর্ষের সব থেকে নির্লজ্জতম ব্যক্তি কে? সবাই মানে থমকে গেছে, কি বোম ফাটাবে। মীর বলছে কে কে কে? আমি বললাম রতন টাটা। যে কেন কেন কেন? 65 বছর বয়সে ন্যানো বার করেছেন। তো যাকে একটাই মন ভরে না, একটা একটা ফাউ সবসময় ঠিক ঠিক থাকে। ঠিক। তো যাবার আগে আরেকটা বলে দিই, তুমি আমাকে, লেকিন জানে সে তাহলে। তো তুমি হ্যাঁ আমার জন্য মানে মানে এই ইন্টারভিউতে আসার সময় তুমি বলেছিলে আজকে বিরিয়ানি খাওয়াবে, হ্যাঁ প্লিজ। এবং বলেছিলে মাটন খাবেন, খাবে না চিকেন খাবে। আমি বলছিলাম চিকেন খাবো। হ্যাঁ। তো চিকেন নিয়ে একটা বলি, তুমি আচ্ছা, দেখি বেশ, তোমার বেশ। জিকে কতটা। আচ্ছা মুরগি, তুমি হ্যাঁ। দেখো, যদি মুরগিকে দেখো, মুরগির গলার পরই পেট, হুম মুরগি দেখো গলা তারপরই পেট, হুম। মুরগির বুক নেই কেন? না মানে আমি কখনো ভেবে দেখিনি কেন নেই। মোরগের হাত নেই বলে। শয়তানি আমার রক্তে। হ্যাঁ, বাপরে বাপরে বাপ। ওকে, মোরগের ডাঙায় হাত নেই, কিন্তু আপনাদের তো আজকে এপিসোড ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের এপিসোড কেমন লাগলো জানাবেন। আমার ক্যামেরার পাশে কৌস্তব এবং বাবাইদা, আর আজকে আমার গেস্ট শুভদীপ দা, আর আমি ডেফিনেটলি শান্তনু থেকে শান্তনু। কেমন লাগছে আমাদের এপিসোড জানান, ভালো লাগলে খারাপ লাগলে জানাবেন, আর এইভাবেই হাসতে থাকুন, ভালো থাকুন, শান্তনু থেকে থাকুন।